প্রসঙ্গ যখন রেমিটেন্স, তাহলে কিছু কথা বলতেই হয়। সপ্তাহ তিনেক আগে ইমার্জেন্সি টিকিট করে একটা জরুরি কাজে দেশে গিয়েছিলাম। দুবাই থেকে টিকিট পাইনি বিধায় আবুধাবি এয়ারপোর্ট হয়েই যেতে হয়েছে। 1,16,000 টাকা দিয়ে টিকিট, নামমাত্র বিজনেস ক্লাস, মাত্র 5 ঘন্টার যাত্রা। বাংলাদেশ বিমান ফ্লাইট নাম্বার 127। ছোট্ট একটা ফ্লাইট, কিন্তু টিকিটের গলা কাটার দাম। তারপরও বাংলাদেশ বিমানেই যেতে হয়, কারণ আমরা বাংলাদেশি। টাকাটা আমাদের দেশেই যাবে। চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন প্রসেস শেষ করে বেল্ট থেকে ব্যাগেজ কালেক্ট করে বের হওয়ার সময় লাস্ট স্ক্যানিং এর জন্য যখন ব্যাগগুলি দিলাম, তখন শুল্ক বিভাগের এক কর্মকর্তা আমাকে থামতে বলেন। জিজ্ঞেস করলেন, আপনি কতদিন পর দেশে আসছেন? বললাম 1 মাস পর। তারা আমার পাসপোর্ট নিলেন, আমার ব্যাগ দুইটি খুলতে বললেন। আমি ব্যাগ দুটি খুলে তাদের সামনে রাখলাম, কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরও তারা কোনো প্রকার তল্লাশি করছে না দেখে অনুরোধ করলাম, ভাই কি চেক করবেন? কাইন্ডলি দ্রুত চেক করে আমাকে মুক্তি দিন, আমি খুব টায়ার্ড। একজন আমার দিকে কড়া চোখে তাকিয়ে শাসিয়ে বললেন, দাঁড়ায় থাকেন, বেশি কথা বললে ব্যাগ দুইটা সিজ করে রেখে দিব। প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর একজন ব্যাগ দুইটি উলটপালট করে চেক করে দেখলেন। জিজ্ঞেস করলেন, স্বর্ণ বা মোবাইল আনেননি? বললাম না। জিজ্ঞেস করলেন, তাহলে ঘন ঘন দেশে আসতেছেন কেন? আমি কুৎসিত এই প্রশ্নটার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কারণ পতিতালয়ের একজন দালালও এমন প্রশ্ন করবে মনে হয় না। আমার দেশ, আমি মাসে কয়বার যাতায়াত করব, তুই জিজ্ঞেস করার কে? যাই হোক, তারা মোবাইল বা স্বর্ণ কোনো কিছু না পেয়ে কিছুটা হতাশ। বাড়িতে লাগানোর জন্য 6টা সিসি ক্যামেরা এবং একটা ডিভিআর ছিল লাগেজে। এবার তারা এগুলোর উপর চোয়ার হলো, বলল ক্যামেরার উপর শুল্ক পে করতে হবে। আমি বললাম, আপনারা আমাকে লিস্ট দেখান কোথায় লেখা আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্যামেরার উপর শুল্ক দিতে হবে। তাদের একজন পুনরায় একই ধমক দিয়ে বললেন, 10,000 টাকা পে না করলে ক্যামেরাগুলো সিজ করে রাখবো। ইতিমধ্যে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। আমি প্রচন্ড টায়ার্ড অনুভব করছি এবং নিজের উপরও খুব অভিমান হচ্ছে। কেন এই দুর্ভাগা দেশে জন্ম নিলাম? পৃথিবীর অনেক দেশ ঘুরে বেড়াই, কিন্তু নিজের মাতৃভূমির মতো এমন হয়রানি কখনো শিকার হতে হয়নি। 10,000 টাকা পে করার সময় বললাম, আপনারা ঘুম থেকে উঠে এসে ডিউটি করতেছেন, আর আমরা সারা রাত জার্নি করে এসেছি। আপনি মাত্র 10,000 টাকার জন্য আমাকে 2 ঘন্টা হয়রানি করেছেন। আপনার চেয়ে দ্বিগুণ বেতনে আপনার মতো 60 জন কর্মচারী আমার অধীনে কাজ করে। কাজ কিভাবে করতে হয় আমিও অল্প স্বল্প জানি। দেশটাকে লাঠে তুলে ফেলেছেন। সেদিন এরা শুধু আমাকে আটকে রেখেছিল তা নয়, আরো অনেককেই দীর্ঘক্ষণ হয়রানি করেছে। একজনের কাছ থেকে পেয়েছে একটি ওপ্পো মোবাইল, দাম সম্ভবত 16 থেকে 17,000 টাকার বেশি হবে না। সেটার উপরও ট্যাক্স প্রদান করতে হবে 5,000 টাকা। ভুক্তভোগী লোকটার চেহারায় অসহায়ত্বের বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। মূল প্রসঙ্গে আসি। যারা এখন রেমিটেন্স যোদ্ধাদেরকে রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্নভাবে পামপট্টি দিচ্ছেন, এদেশের এয়ারপোর্টে প্রতিনিয়ত কি পরিমাণে মানসিক টর্চার করা হয় সেটা অন্য কেউ বুঝতে না পারলেও আপনার মতো একজন প্রবাসীর তো অনুধাবন করার কথা। প্রবাসীদের পক্ষে আপনার সরকারের কাছে আপনার ভূমিকা কি, আগে সেটা একটু ব্যাখ্যা করুন। ব্যক্তিগতভাবে আমি প্রতি বছরে দেশে কত টাকা রেমিটেন্স পাঠাই তা দেশের ব্যাংক রেকর্ড আছে। বিনিময়ে কি পেয়েছি? এয়ারপোর্টে হয়রানি এবং গলাকাটা দামের বিমানের টিকিট। রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিশেষ কোনো সুবিধা রাখা হয়েছে কিনা অন্তত আমার জানা নেই। দলকানা না হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হন। আমাদের রেমিটেন্সের টাকা মেরে প্রধানমন্ত্রীর পিয়নও 400 কোটি টাকার মালিক হতে পারে। বেনজির হাজার হাজার কোটি টাকার বিল্ডিং বানাতে পারে। শালা আমরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠাই, অথচ এয়ারপোর্টে আমাদের 2 আনা মূল্য নেই। আবেগের বশবর্তী হয়ে কোনো দলের জন্য দালালি করবেন না। যে জায়গাগুলোতে সমস্যা সেগুলো সমাধান করতে বলুন। দেশটা আপনার একার না, দেশটা সবার। কেউ খাবে কেউ খাবে না তা হবে না।